ওয়েলকাম ব্যাক। শুনতে পাচ্ছ? মাথা নাড়ো, তাহলেই হবে। মাথা নাড়ো, শুনতে পাচ্ছ? হ্যালো? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? মাথা নাড়লেও হবে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, এবার থ্যাংক ইউ। তোমরা মিউট করে দাও, মিউট করে দাও। দরকার হলে তোমরা আনমিউট করে কথা বলবে, প্রশ্ন করবে। বেশ, এটা মাথায় রেখো। ঠিক আছে, তো ওয়েলকাম ব্যাক। ফার্স্ট দ্য অ্যানাউন্সমেন্ট। হিস্ট্রি MA সেকেন্ড সেমিস্টার 2020, HIS 201, Unit 2, Unit 2. Unit 2 এ আমরা অন্তত দুটো বিষয়ে আলোচনা করব। বলে রাখি তোমাকে, অন্তত দুটো বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ইউনিট 2টা হচ্ছে কলোনিয়াল পলিসি নিয়ে, ইউনিট 2টা উপনিবেশিক বিভিন্ন নীতি নিয়ে। তো আমি অন্তত দুটো নীতি আলোচনা করব। এক হচ্ছে যাদেরকে আমরা ট্রাইব বলে জানি, সেই ট্রাইবদের প্রতি ইংরেজদের সরকারি নীতি। আর দ্বিতীয় টপিকটা হবে জাতি ব্যবস্থা নিয়ে, জাতি সমাজ নিয়ে, হিন্দু সমাজ নিয়ে ইংরেজদের সরকারি নীতি। অন্তত এই দুটো আমরা ইউনিট 2 থেকে আলোচনা করব। সময় পেলে সম্ভব হলে আরো অন্য টপিক আমি করব। বেশ, তো আমাদের আজকে যে টপিকটা শুরু করব, সেই টপিকটার আমি নাম দিয়েছি ইংরেজিতে এরকম: অফিসিয়াল পলিসি টুয়ার্ডস and view of tribes in colonial Bengal. আমি বুঝিয়ে দেবো, আবার বলছি, আমি যদি লিখতে চাও, অফিসিয়াল পলিসি টুয়ার্ডস কমা and view of কমা tribes in colonial Bengal। তাহলে উপনিবেশিক বাংলায় ট্রাইবদের প্রতি সরকারি নীতি, ট্রাইবদের সম্বন্ধে সরকারি ধারণা, ইংরেজদের ধারণা। আমি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তাহলে উপনিবেশিক বাংলায় ট্রাইবদের প্রতি সরকারি নীতি, ট্রাইবদের সম্বন্ধে ইংরেজদের ধারণা। দেখো, আমি ট্রাইব শব্দটা ব্যবহার করছি, খুব শোনো এখন। হ্যাঁ, প্রথম দিকটা শোনো, বোঝো। টপিকটা লিখে নিয়েছো, এখন প্রথম দিকটা শোনো, ভালো করে বোঝো। টপিকে যাওয়ার আগে আমি আরো অনেক কথা বলবো। আমি সেইগুলো তোমাদের বলবো 1 2 3 4, তোমরা দরকার হলে লিখে নেবে। ভালো করে শোনো, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারবো। তো দেখো, একটা কথা আমি প্রথমেই বলি যে আমি ট্রাইব শব্দটা ব্যবহার করছি এবং খুব সচেতন ভাবে। দেখো, ট্রাইবের বাংলা প্রতিশব্দ আছে, সেগুলো ব্যবহার করছি না, খুব সচেতন ভাবে। তার কারণ এই ট্রাইব শব্দটা নিয়েই বেশ কিছুদিন হলো একটা 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 বিতর্ক জমে উঠেছে। তাতে আমরা যাব, আমি তোমাদেরকে সংক্ষেপে সেটা নিয়ে বলবো। এই জন্যই আমি মানে সোজা কথা প্রশ্ন উঠেছে যে ট্রাইব শব্দটা আমরা ব্যবহার করছি কেন? এই ট্রাইব শব্দটা ব্যবহার করার কোনো যুক্তি আছে কি? কেউ কেউ বলেছেন যেটা সম্পূর্ণ অযৌক্তিক, আমি তাতে যাবো একটু। তা আমি ইচ্ছে করেই ট্রাইব শব্দটা ব্যবহার করছি। দেখো, আমরা জনজাতি বলে থাকি, তাই তো? শিডিউল্ড ট্রাইবকে বাংলায় আমরা কি বলি আমি ভুলে যাচ্ছি, যাই হোক। তো
জনজাতি শব্দটা ব্যবহার হয়েছে, উপজাতি শব্দটা ব্যবহার হয়েছে। দেখবে প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটার পেছনে একটা মানে কারণ কাজ করে। শব্দগুলোর পেছনে অনেক কিছু আছে, থাকে। আমাদের ধারণাটা, বিশ্বাসগুলো ওই শব্দের মধ্যে দিয়ে বেরোয়। তো জনজাতি যখন বলা হয়েছে, উপজাতি তখন বলা হয়েছে, অনেকে বলেছে না এগুলো তো ঠিক শব্দ নয়। অনেকে ব্যবহার করেন একটা শব্দ, সেটা হচ্ছে আদিবাসী। এগুলো লেখার দরকার নেই, শোনো ভালো করে, হিস্ট্রি সাবজেক্ট কত ইন্টারেস্টিং, চিন্তা করবে। তো অনেকে আদিবাসী শব্দটা ব্যবহার করে, অনেকেই করে। আমি আজকে দুজনের কথা বলবো, তারা দুজনেই আদিবাসী শব্দটা ব্যবহার করে। কিন্তু দেখো এই আদিবাসী শব্দ নিয়ে আবার আপত্তি উঠেছে। আমি নাম করব না, আমাদের দেশের একটি বিশেষ গোষ্ঠী, তারা আদিবাসী শব্দটা ব্যবহার করতে চান না। আমি কারণে যাচ্ছি না, এখানে রাজনীতি কাজ করে, তারা অন্য নাম দিচ্ছে। ধরা যাক বনবাসী, আমি তাতে যাচ্ছি না। আমি শুধু তোমাদেরকে এইটাই বলতে চাইছি যে আমি ইচ্ছে করেই সচেতন ভাবে ট্রাইব শব্দটা ব্যবহার করে চলেছি, এই আর কি। বেশ, এইবার একটু একটু করে ঢুকি। প্রথম কথা, এটা তোমরা একটা কথা অলরেডি বললাম যে ট্রাইব শব্দটা নিয়ে বিতর্ক আছে, এটা তোমরা লিখে রাখতে পারো। ট্রাইব শব্দের প্রতিশব্দ নিয়ে বিতর্ক আছে, আমি তাতে পরে যাব। 2 নম্বর কথা হচ্ছে যেটা তোমরা লিখতে পারো, যে ট্রাইব নিয়ে চর্চা, ট্রাইব নিয়ে বৌদ্ধিক চর্চা। আমি সব বুঝিয়ে দেব। ট্রাইব নিয়ে বৌদ্ধিক চর্চার সূচনা 19 শতকে ইউরোপে, পশ্চিমে। ট্রাইব নিয়ে বৌদ্ধিক চর্চার সূচনা 19 শতকে ইউরোপে, পাশ্চাত্য। তার কারণ আছে, আমি বললাম বৌদ্ধিক চর্চা, মানে বুদ্ধি দিয়ে যে চর্চাটা হয়, নিছক কৌতূহল। এই বৌদ্ধিক চর্চা, সংগঠিত চর্চা 19 শতকে, তার কারণ কয়েকটা। এক হচ্ছে যে ইতিমধ্যে ইউরোপের মানুষেরা, তারা ইউরোপ ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে নানা কারণ। কেউ হয়তো ঘুরে বেড়ানোর জন্য, পর্যটকরা; কেউ হয়তো ধর্ম প্রচারের জন্য, ধর্মীয় যাজকেরা; ব্যবসায়ীরা বেরিয়ে পড়েছে ব্যবসা করার জন্য; কিছু মানুষ সাম্রাজ্য উপনিবেশ প্রতিষ্ঠা করার জন্য বেরিয়ে পড়েছে। তো এই এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এমনকি উত্তর আমেরিকা, এইসব জায়গায় গিয়ে তারা এক ধরনের মানুষকে দেখছে, যে মানুষরা সম্পূর্ণ অন্য ধরনের, তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো ন্যাচারালি একটা কৌতূহল তৈরি, এদেরকে জানার, এদেরকে বোঝার একটা কৌতূহল তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এই যে কৌতূহল, এই কৌতূহলটা একটা সাংগঠনিক রূপ ধারণ করলো বিশেষ করে 19 শতকের দ্বিতীয় ভাগে এসে। যখন তোমাদের বলি, আমরা আজকে যে এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইউরোপে এই সিস্টেমটা, এই ইউনিভার্সিটি সিস্টেমের জন্ম হচ্ছে 19 শতকের দ্বিতীয় ভাগে। এর আগে মানুষ বিদ্যা চর্চা করত, কিন্তু এই আগেকার দিনের এই বিদ্যা চর্চাটাই সাংগঠনিক রূপ পেল যখন একটা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন সিস্টেম গড়ে উঠতে শুরু করলো 19 শতকের দ্বিতীয় ভাগ। এখন ইউনিভার্সিটি গড়ে ওঠা মানে হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন বিভাগ তৈরি, এবং যারা বিদ্যা চর্চা ছিলেন তাদের মধ্যে দেখা দিল পেশাদারিত্ব। এর পেছনে সরকারের সায় ছিল, সমর্থন ছিল, বিভিন্ন দেশে সরকারি অনুদান ছিল।
আজকে আমরা যে বিষয়গুলো দেখি, যে সাবজেক্ট গুলো দেখি, যে ডিসিপ্লিন গুলো দেখি, যে ডিপার্টমেন্ট গুলো দেখি, এগুলোর জন্ম কিন্তু 19 শতকের দ্বিতীয় ভাগে এসে। ঠিক যেমন হিস্ট্রি ডিপার্টমেন্ট ওই সময় তৈরি হলো, তার আগে অতীত চর্চা করেছেন অনেকে, কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্ট মানে এই ডিপার্টমেন্টেই হিস্ট্রি চর্চা চলবে। আর এর বাইরে যে চর্চা, সেটা আমরা ধরবো না, গুরুত্ব দেব না, মূল্য দেব না। এই ডিপার্টমেন্টের মধ্যে যে হিস্ট্রি চর্চা হবে সেইটাই আসল হিস্ট্রি। ঠিক এইভাবে হিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে ধরা যাক পলিটিক্স এর ডিপার্টমেন্ট হলো, যেটা আমরা আজকে জানি রাষ্ট্রবিজ্ঞান। সোশিওলজির জন্ম হলো বিষয় হিসেবে, সমাজতত্ত্ব। জন্ম হলো অ্যানথ্রোপোলজির, নৃতত্ত্বের। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পেশাদারেরা যে যার নিজের বিষয় তাদেরকে বেছে নিতে হলো, না হলে তো গোলমাল বেঁধে। তো অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে চর্চা শুরু হলো মানুষকে। এখন মানুষ তো পৃথিবীর সর্বত্র আছে। সোশিওলজি বা সমাজতত্ত্ব মানুষকে নিয়ে, মানুষের সমাজকে নিয়ে আলোচনা হয়ে থাকে। ওই সময় থেকে আরম্ভ হলো একটা ডিস্টিংশন, একটা পার্থক্য সোশিওলজি আর অ্যানথ্রোপোলজির মধ্যে। এরকম একটা পার্থক্য যে সোশিওলজিস্টরা, সমাজতাত্ত্বিকরা, তারা ইউরোপের সমাজ, মানুষ আর সমাজকে নিয়ে চর্চা করবেন, আর অ্যানথ্রোপোলজিস্টরা, নৃতাত্ত্বিকরা, তারা চর্চা করবেন ইউরোপের বাইরে পৃথিবীর অন্যত্র যে মানুষের সমাজগুলো আছে তাদেরকে। এই পার্থক্য খুব যে একটা স্পষ্ট তা নয়, তবে মোটের ওপর এরকম একটা পার্থক্য তখন থেকে করা হয়ে চলে এসেছে। তাহলে আমি 2 নম্বর যে কথাটা বললাম, প্রথম কথাটা আমি ট্রাইব নিয়ে বলেছি, তোমাদেরকে সচেতন করেছি যে ট্রাইব শব্দটা নিয়েই বিতর্ক আছে, আমি পরে তাতে যাচ্ছি। 2 নম্বর কথা বললাম যে ট্রাইব নিয়ে চর্চা, ট্রাইব সমাজ নিয়ে চর্চা, বৌদ্ধিক চর্চা, সিরিয়াস চর্চা 19 শতকের দ্বিতীয় ভাগে হলো। বেশ, কিন্তু এই ট্রাইব সম্বন্ধে কৌতূহল কিন্তু, জানার চেষ্টা কিন্তু আগেই শুরু হয়ে গেছে। কারণ ইউরোপের মানুষ তো অনেক আগে থাকতেই পৃথিবীর অন্যত্র যাওয়া শুরু করেছে নানা কারণে, এক্ষুনি আমি বললাম। তো বিশেষ করে জানার ইচ্ছা, বিশেষ করে জানার দরকারটা পড়েছিল যারা ইউরোপের, বা যে ইউরোপীয়রা ইউরোপের বাইরে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় তারা সাম্রাজ্য গড়ে তুলছিল, উপনিবেশ গড়ে তুলছিল, বিস্তার করছিল তাদের শাসন। কারণ শাসন করতে হলে যাদেরকে শাসন করা হচ্ছে তাদের সম্বন্ধে জানতে, ভালো করে না জানলে আমি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমি যত ভালো করে জানবো আমার প্রজাদেরকে, তত আমি ভালো করে তাদেরকে শোষণ করতে পারবো। তাহলে শাসন শোষণের উদ্দেশ্যে সাম্রাজ্যবাদীদের মধ্যে অনেক আগে থাকতেই কিন্তু একটা দরকার পড়েছিল ট্রাইবদেরকে জানার এবং বোঝার। পরবর্তীকালে মানে 19 শতকের দ্বিতীয় ভাগ থেকে যেটা আমরা পাই, সেটা হচ্ছে যে একদিকে নৃতাত্ত্বিকরা, আরেকদিকে এই বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা সাম্রাজ্যবাদী, যারা শাসক, তাদের মধ্যে একটা লেনদেন হয়েছে। দুপক্ষই কিন্তু ট্রাইবদেরকে জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, একে অপরকে সাহায্য করেছে এই জানতে গিয়ে আর বুঝতে। কিছু কিছু মিল আমরা পাই। ইনফ্যাক্ট দেখো, এই যে ট্রাইব শব্দটা, এই ট্রাইব শব্দটা দুপক্ষই ব্যবহার, দুপক্ষই কিন্তু ব্যবহার করেছে। বেশ, আচ্ছা, এই হচ্ছে আমি 2 নম্বর কথা তোমাদের। এবার আমি 3 নম্বর কথায় আসছি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসছি, যে ভারতে বিশেষত বাংলায়
ট্রাইবদের সম্বন্ধে যে ধারণা তৈরি হয়েছিল ইংরেজদের মধ্যে এবং বাংলায় সরকারি যে নীতি তৈরি হয়েছিল ট্রাইবদের সম্বন্ধে, তাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিতে চাই ট্রাইব নিয়ে দুটো বড় গুরুত্বপূর্ণ প্রভাবশালী ধারণা সম্বন্ধে। তাহলে 3 নম্বরে আমরা কিসে ঢুকছি না, ট্রাইব নিয়ে আমি দুটো বড় গুরুত্বপূর্ণ প্রভাবশালী ধারণা তোমাদের সামনে আমি রাখবো। খুব সংক্ষেপে রাখবো, কারণ তা না হলে এটা তাহলে অ্যানথ্রোপোলজির আলোচনা হয়ে যাবে, সোশ্যাল হিস্ট্রির আলোচনা হয়ে যাবে, আমি তাতেই যাচ্ছি। কিন্তু এই যে আমি তোমাদের সামনে দুটো ধারণা রাখতে যাচ্ছি, কেন রাখতে যাচ্ছি, এই ধারণা দুটো জানা থাকলে আমাদের আসল প্রধান যে আলোচনার বিষয় যে সরকারি নীতি বা ইংরেজদের ধারণা, সেটাকে বুঝতে বোঝা সহজ হয়। একটা যুক্তি যোগ। ইনফ্যাক্ট আমি আজকে সকালেই দেখলাম যে আমার মাস্টার মশাই বিনয় ভূষণ চৌধুরী, যার কথা আমি পরে বলবো, যার লেখাকে ভিত্তি করে আজ আমাদের এই আলোচনা চালাবো আমি, তিনি নিজেই এক জায়গায় লিখেছেন যে এই ধারণাগুলো জানা দরকার, জানলে সুবিধা হয় 19 শতকে কিভাবে বাংলায় সরকারি নীতি তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল এবং ইংরেজের ধারণাই বা কেন ওরকম হয়েছে। এই জন্য আমি সংক্ষেপে বলবো, বেশি ডিটেলে যাব না, কারণ সেটা অ্যানথ্রোপোলজি হয়ে যাবে। বেশ, তাহলে আমি 3 নম্বরে এসছি তো, ঠিক আছে। মনে রাখবে যে ট্রাইব নিয়ে বহুদিন যাবত নৃতাত্ত্বিকদের মধ্যে বহু আলোচনা হয়েছে, আলোচনা হয়ে চলেছে, লক্ষ লক্ষ লেখা হয়েছে। আমি ওই জটিলতায় যাচ্ছি না, কারণ তোমরা ইতিহাসের ছাত্র ছাত্রী। আমি সহজ করে দুটো বললাম, দুটো প্রভাবশালী ধারণা তোমাদের সামনে রাখবো। প্রথম ধারণা, এই ধারণার, এটা তোমরা সংক্ষেপে লিখতে পারো, প্রথম ধারণা, এই ধারণার জন্ম দিয়েছিলেন 1860-এর দশকে। 1860-এর দশকে এই ধারণার জন্ম দিয়েছিলেন মার্কিন নৃতাত্ত্বিক হেনরি লুইস মর্গান। পরবর্তীকালে, বলে রাখি, পরবর্তীকালে অন্য নৃতাত্ত্বিকরা তিনি যে ধারণা দেন সেই ধারণার সাথে আরো কিছু যোগ করেন এবং এই যে প্রথম যে ধারণা, এই ধারণা কিন্তু সবচেয়ে জনপ্রিয় ধারণা ট্রাইব সম্বন্ধে। এমনকি ট্রাইব সম্বন্ধে আমাদের যে ধারণা, এই আমরা যারা নৃতাত্ত্বিক নই, আমরা যারা নৃতত্ত্ব পড়ি না, আমাদের যে ধারণা, সাধারণ মানুষের যে ধারণা, এই ধারণা কিন্তু অনেকটাই মর্গানের ধারণার সাথে মিলে যায়। ঠিক আছে, ওই জন্য বললাম প্রভাবশালী এবং জনপ্রিয় এই ধারণা। আচ্ছা, মর্গান কি বলেছিলেন আমি একটু করে বলি, ছোট ছোট করে বলি, কম বলবো। মর্গান বলেছিলেন ট্রাইব একটা রাষ্ট্রপূর্ব, বুঝিয়ে বলবো, ট্রাইব একটা রাষ্ট্রপূর্ব সংগঠন ব্যবস্থা। ইম্পর্টেন্ট কথা এখানে হচ্ছে রাষ্ট্রপূর্ব সংগঠন বা ব্যবস্থা। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ট্রাইবের অস্তিত্ব ছিল রাষ্ট্রের উদ্ভবের আগে। রাষ্ট্র একটা ব্যবস্থা, রাষ্ট্র একটা সংগঠন। এই রাষ্ট্র নিয়ে উজ্জয়ন বাবু তোমাদেরকে পড়িয়েছেন ফার্স্ট সেমিস্টার, আমার যতদূর মনে পড়ে, প্রাচীন ভারতে রাষ্ট্র ব্যবস্থা। তাহলে রাষ্ট্র একটা ব্যবস্থা, রাষ্ট্র একটা সংগঠন, রাষ্ট্র একটা মনে রাখবে, রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা। তো কোনো এক সময় রাষ্ট্রের
উদ্ভব হয়েছিল। মর্গান বলতে চান যে ট্রাইব রাষ্ট্রপূর্ব একটা ব্যবস্থা, অর্থাৎ যেই রাষ্ট্রের উদ্ভব হলো ট্রাইবের অবসান, বা ট্রাইবের অবসানের পরপর, ট্রাইবের অবলুপ্তির পরপর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। আমি কিন্তু এই নিয়ে বলে রাখি, এই নিয়ে বিতর্ক হয়েছে অনেক, এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আমি তাতেই যাচ্ছি না, উনি কি বলেছেন সেইটা শুধু বলছি। তাহলে মর্গানের প্রথম কথা, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ট্রাইব একটা ব্যবস্থা বা সংগঠন রাষ্ট্রপূর্ব। মর্গানের 2 নম্বর কথা খ হচ্ছে যে ট্রাইব হচ্ছে একটি সামাজিক সংগঠন, একটি সমাজ ব্যবস্থা। অর্থাৎ তিনি রাষ্ট্র যা কিনা একটা রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, তার থেকে তিনি ট্রাইবকে সম্পূর্ণ আলাদা করছেন যখন তিনি বলছেন যে ট্রাইব হচ্ছে একটা সামাজিক ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা। এই হচ্ছে মর্গানের 2 নম্বর কথা। মর্গানের 3 নম্বর কথা হচ্ছে যে ট্রাইব, একটি ট্রাইব অনেকগুলি ইউনিট বা এককের দ্বারা গঠিত, এইগুলোকে বলা হয় ক্ল্যান, জ্ঞাতি, জ্ঞাতি গোষ্ঠী। আমি ডিটেলে যাব না আর, ঠিক আছে। মর্গানের পরের কথা হচ্ছে যে ট্রাইবে কোন নির্দিষ্ট রাজনৈতিক প্রশাসনিক প্রতিষ্ঠান দেখা যায় না। ট্রাইবের মধ্যে নির্দিষ্ট কোন রাজনৈতিক প্রতিষ্ঠান দেখা যায় না, প্রশাসনিক প্রতিষ্ঠান দেখা যায়। যেমন দেখো রাষ্ট্রে আছে, একটা ভারতীয় রাষ্ট্রে আমরা কি দেখি? আমরা দেখি বিচার ব্যবস্থা, আমরা দেখি শাসন ব্যবস্থা, আমরা দেখি আইন ব্যবস্থা। এগুলো নির্দিষ্ট ব্যবস্থা, কিন্তু এগুলো তোমার নয়, আমার নয়। যে যে পার্টি যখন ক্ষমতায় থাকে সেই পার্টি তখন এই ব্যবস্থাগুলোকে চালায়, আর এই ব্যবস্থাগুলোতে আমরা চাকরি পেয়ে কাজ করি। এই ব্যবস্থা কারণ নয়, এই ব্যবস্থাগুলো রাষ্ট্র, এর দ্বারা রাষ্ট্র চালায়। কিন্তু একটা ট্রাইবের মধ্যে এই রকম কোনো প্রতিষ্ঠান দেখা যায় না। তাহলে ট্রাইবের মধ্যে যে প্রশাসন, যদি শব্দটা ব্যবহার, ট্রাইবের মধ্যে থাকে, আছে কিছু প্রথা, সেই অনুসারে মানুষ চলে, সেই অনুসারে মানুষ। আবার ধরো আমরা জানি প্রত্যেক ট্রাইবে একজন করে মোড়ল থাকে বা থাকতো। এই মোড়ল ট্রাইবের মানুষজনই কিন্তু তারা নির্বাচন করতো, বা বলা উচিত তারা মনোনয়ন করতো, তারা বেছে নিত যে আজকে থেকে এ আমাদের মোড়ল। কোন রকম কিন্তু পরীক্ষার ব্যবস্থা ছিল না, যে পরীক্ষা দিয়ে কেউ মোড়ল হচ্ছে। বা আবার এমন নয় যে মোড়ল মারা গেলে তার ছেলেই মোড়ল হবে, বুঝতে পারছো? মানুষ, সেই জন্য বলছি যে রাজনৈতিক প্রশাসনিক কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান ছিল, প্রথা ছিল। আরো কথা হয়েছে, যেমন ধরো যে ট্রাইবদের যে টেকনোলজি, ট্রাইবদের যে প্রযুক্তি, তা আদিম, প্রিমিটিভ টেকনোলজি। ওই আদিম প্রযুক্তির সাহায্যেই তারা তাদের উৎপাদন ব্যবস্থা চালায়। ট্রাইবরা একদিকে তারা চাষবাস করে, আরেকদিকে তারা ফলমূল সংগ্রহ, পশু শিকার করে। বিভিন্ন ট্রাইব বিভিন্ন ধরনের ভাবে তারা খাদ্যের ব্যবস্থা করে। প্রত্যেক ট্রাইব, বলা হয়েছে, আরো বলা হয়েছে যে প্রত্যেক ট্রাইবের একটা নিজস্ব নির্দিষ্ট বাসস্থান হয় বা হতো, আর একটা নিজস্ব এলাকা হতো, নির্দিষ্ট এলাকা হতো, তার মধ্যে অন্যদের প্রবেশের কোনো অধিকার থাকতো না, এবং ট্রাইবের মানুষজন তার বাইরে যেত না, তার বাইরে গিয়ে থাকতো না।
নির্দিষ্ট বাসস্থান তাহলে ট্রাইবের একটা বৈশিষ্ট্য। আরো অনেক 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 কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে যে ট্রাইবরা বিচ্ছিন্ন সমাজ, তারা বিচ্ছিন্ন ক্ষুদ্র সমাজ। তাহলে তার মানে বহির জগতের সঙ্গে ট্রাইবদের সম্পর্ক সামান্যই বা নেই বললেই চলে। কোন কোন ট্রাইবের আছে সম্পর্ক, কোন কোন ট্রাইব একেবারেই বিচ্ছিন্ন। যাই হোক না কেন, ট্রাইবরা ক্ষুদ্র সমাজ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটের ওপর মর্গ্যান সহ বিভিন্ন নৃতাত্ত্বিকদের ট্রাইব সম্বন্ধে ধারণা, যে ধারণা বহু আজ অব্দি টিকে আছে এবং যে ধারণা এতটাই জনপ্রিয় যে আমাদের মতো মানুষও মোটামুটি ট্রাইব বলতে এটাই বোঝে। বলে রাখি যে মর্গ্যানের এই যে ধারণা, সেটা তা নিয়ে প্রশ্ন উঠেছে, আমি তাতে যাচ্ছি না, আমাদের দেশেই প্রশ্ন উঠেছে যে আমি বলে রাখি যে মর্গ্যান সহ অন্যান্য পাশ্চাত্যের নৃতাত্ত্বিকদের ট্রাইব নিয়ে যে ধারণা, এই ধারণা কি ভারতের বাস্তবের সঙ্গে খাপ খায়? ভারতে কি আমরা এমনটাই দেখে এই প্রশ্ন উঠেছে? মর্গ্যান কিছুটা বাতিল হয়ে গেছে, মর্গ্যানের অনেক ধারণা পরিবর্তিত হয়ে দেখা যায় যে ভারতের পরিস্থিতির সাথে ঠিক মেলে। কিন্তু মর্গ্যানদের ধারণা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। এই কথাটা কেন বললাম? এইবার আমি আরেকটা জায়গায় আসছি, 3 নম্বরের আরেকটা জায়গায় আসছি। মর্গ্যানদের ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে, কিছুটা পরিবর্তিত হয়েছে, কিন্তু মর্গ্যানদের ধারণা সম্পূর্ণ বাতিল হয়ে যায়নি। বাতিল করে দিতে চাননি বেশিরভাগ নৃতাত্ত্বিক ও ঐতিহাসিকেরা। কিন্তু গত কয়েক দশকে, 2-3 দশকে ট্রাইব নিয়ে এই যে ধারণা নৃতাত্ত্বিকদের, এই ধারণা চ্যালেঞ্জড হয়েছে। এই ধারণা বাতিল করে দিয়েছেন কিছু নৃতাত্ত্বিক এবং কিছু ঐতিহাসিক। তাহলে ট্রাইব সম্বন্ধে যে প্রচলিত ধারণা, মর্গ্যানের ধারণা, এই ধারণা গত 3 দশকে রীতিমতো চ্যালেঞ্জ হয়েছে। শুধু চ্যালেঞ্জ হয়নি, বাতিল হয়ে গেছে। আমি এইটা নিয়ে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী ধারণা ট্রাইব নিয়ে, ওই জন্য এটা নিয়ে আমি সংক্ষেপে তোমাদের বলি। এরা ট্রাইব শব্দটা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করে। এই যে নতুন যে একটা ব্যাখ্যা ট্রাইবের আমি তোমাদের বলতে যাচ্ছি, এই যে নতুন যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এটাই কারণ কেন আমি প্রথমেই বলেছিলাম যে আমি ট্রাইব শব্দটা ব্যবহার করছি, অন্য কোনো শব্দ ব্যবহার করছি না। কারণ এই ট্রাইব শব্দটা নিয়েই বিতর্ক আছে। এই ট্রাইব শব্দটা ব্যবহার করা যুক্তিযুক্ত কিনা, এই প্রশ্ন উঠেছে গত 2-3 দশকে। তো যারা চ্যালেঞ্জটা করেছেন, আমি আস্তে আস্তে যাচ্ছি তাদের কথায়, তারা ট্রাইব শব্দটা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করে এবং ট্রাইব সম্বন্ধে তারা কিছু শব্দ ব্যবহার গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা শব্দ হচ্ছে কলোনিয়াল কনস্ট্রাক্ট। কলোনিয়াল কনস্ট্রাক্ট আমি বুঝিয়ে দেবো, বাংলা করব আমরা উপনিবেশিক নির্মাণ। উপনিবেশিক নির্মাণ আমি বুঝিয়ে দেবো। আরেকটা শব্দ ব্যবহার হয় কলোনিয়াল ক্যাটেগরি, অর্থাৎ উপনিবেশিক কি বলবো বর্গ। মোদ্দা কথা, এক লাইনে বলে দিই তাদের কথাটা, এরা বলতে চান যে ট্রাইবের অস্তিত্ব কোনো কালেই ছিল না। ট্রাইবের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর বিভিন্ন মহাদেশে ইউরোপীয় উপনিবেশিকরা, শাসকেরা, তারা ট্রাইব নামক ধারণার জন্ম দিয়েছে। ট্রাইবের অস্তিত্ব বাস্তবে কখনোই ছিল।
এই জন্য এই শব্দটা এক্সপ্রেশনটা ব্যবহার করা হচ্ছে কলোনিয়াল কনস্ট্রাক্ট। আমরা কোন জিনিসটা নির্মাণ করি, কোন জিনিসটা কনস্ট্রাক্ট করি, যেটা নেই। এই জন্য এরা বলছেন কলোনিয়াল কনস্ট্রাক্ট। ট্রাইব ছিল না। ইংরেজরা বা অন্য সব ইউরোপীয় উপনিবেশিকরা, কলোনিয়ালিস্টরা, তারা ট্রাইবকে নির্মাণ করেছে। আচ্ছা, তোমাদের বলি, এই যে যে দাবিটা, যে দ্যাট ট্রাইব ইজ এ কলোনিয়াল কনস্ট্রাক্ট, এই দাবিটা প্রথম করা হয়েছিল আফ্রিকা সম্বন্ধে। জাস্ট তোমাদের জেনারেল নলেজ হিসেবে তোমাদের আমি জানাচ্ছি, বক্তব্যটা তোমরা লিখে নেবে। টেরেন্স রেঞ্জার, অত লেখার দরকার নেই, শোনো শুধু। টেরেন্স রেঞ্জার আর এরিক হবসবম মিলে একটা বইয়ের সম্পাদনা করেছিলেন, যে বইয়ের নাম ছিল দ্য ইনভেনশন অফ ট্র্যাডিশন। দ্য ইনভেনশন অফ ট্র্যাডিশন, ঠিক আছে? তো এই বইয়ে টেরেন্স রেঞ্জার বিশেষত এবং তার সহযোগীরা, তারা দেখান যে আফ্রিকায় বেশ কিছু জনগোষ্ঠী আছে সর্বদা বিবাদমান, সারাক্ষণ এর মধ্যে ঝগড়া মারামারি চলছে। এরা বললেন যে এই জনগোষ্ঠীদেরকে ইংরেজরা আবিষ্কার করেছে, এদের সম্বন্ধে একটা ধারণা ইংরেজরা তৈরি করলো ওইখানে, যে এরা হচ্ছে এরকম। কিরকম আমি তাতে পরে যাচ্ছি। যে ধারণা তৈরি করলো, সেই ধারণা এই জনগোষ্ঠীগুলো তারা কিন্তু আত্মস্থ করে বসল। যেমন তোমাদের কি আমি বলেছি, জানি না বলেছি কিনা, যে ধরো 19 শতকে ইংরেজরা বাঙালিদের সম্বন্ধে একটা ধারণা তৈরি করে দিয়েছিল, যে বাঙালি, বিশেষ করে পুরুষদের সম্বন্ধে এই কথাটা বলা হয়েছিল, যে বাঙালি পুরুষ মানে হচ্ছে দুর্বল, শারীরিক ভাবে দুর্বল, তার বাকপটুত্ব আছে, শুধু কথা বলে বড় বড়, কিন্তু শারীরিক ভাবে দুর্বল। এই ধারণা ইংরেজরা এমন ভাবে প্রচার করেছিল যে আমরা বাঙালি পুরুষেরা এটা বিশ্বাস করে বসেছিলাম, কারণ আফটার অল শাসকরা বলছেন তো। এবং এতদূর বিশ্বাস করে ফেলেছিলাম আমরা, যে আমরা উঠে পড়ে লেগেছিলাম শরীর চর্চা করতে। 19 শতকের শেষ দিকে আমরা বিভিন্ন জায়গায়, এবং মেদিনীপুর শহরেও হয়েছিল, আখড়া গড়ে তুলছিলাম, লাঠি খেলছিলাম, মুগুর ভাজছিলাম, ব্যায়াম করছিলাম, যে না, আমাদেরকে শরীর গড়ে তুলতে, বাস্তবায়ন হতে হবে। এবং তোমাদের বলে রাখি, এর কিছুকাল পরে যে আমরা ফুটবল ক্রিকেট খেলা শুরু করলাম, তখনকার দিনের কথা বলছি, আজকে আমরা পয়সার জন্য। তখনকার দিনে যে ফুটবল ক্রিকেট খেলতে আরম্ভ করলাম, আর একটা কারণ ইংরেজদেরকে দেখানো, যে তোমরা আমাদেরকে শারীরিকভাবে দুর্বল বলেছো, দেখো আমরা দুর্বল নই, আমরা সবল, এবং তোমরা যে খেলায় দক্ষ, আমরাও সেই খেলায় দক্ষ। এটা তোমাদেরকে আমি এক্সাম্পল। তো একই ব্যাপার হয়েছিল আফ্রিকায়, যে এই ছোট ছোট বিভিন্ন জনগোষ্ঠীকে এরা ট্রাইব নাম দিয়ে বসলেন। শুধু নাম দিয়ে বসলেন না, এই ট্রাইব গুলো এরকম, এই ধারণা তারা ছড়ালেন। এবং এই ধারণাকে ভিত্তি করে তারা শাসন চালাতে শুরু করলেন। আর এই ধারণা ওই জনগোষ্ঠীগুলোও তারা কিন্তু আত্মস্থ করে, ঠিক আছে? আমি তোমাদের খুব সংক্ষেপে এবার বলি যে ভারত সম্বন্ধে এই রকম ধারণাও প্রচার করেছেন কিছু নৃতাত্ত্বিক ঐতিহাসিকেরা, যার মধ্যে আমি শুধু একজনের নাম বলবো, সুজানা ডিভল। তার বইয়ের নাম হচ্ছে ডিসকোর্সেস অফ এথনিসিটি। তিনি ঝাড়খণ্ডের
মানে বিহার, বাংলা, উড়িষ্যা মিলে যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের তিনি সকল ট্রাইবদেরকে নিয়ে বই লিখেছেন। তিনি এই কথাটাই বলছেন। কি বলছেন আমি তোমাদের সংক্ষেপে বলি এবার, কারণ আমার ডিটেলে যাওয়ার দরকার নেই, সময়ও নেই, আজকে এখানেই বোধহয় শেষ করতে হবে। তিনি বলছেন যে প্রত্যেকটা ট্রাইবের মধ্যে যে অসংখ্য জটিলতা, অসংখ্য, প্রত্যেকটা ট্রাইবের মধ্যে যে অসংখ্য দিক, এইগুলোকে ইংরেজরা সম্পূর্ণ অবজ্ঞা করেছে। ট্রাইবের একটা সরল চিত্র তারা তুলে ধরেছিল। ওই যে বললাম, তারা বিচ্ছিন্ন, তারা সরল ক্ষুদ্র সমাজ, তারা আদিম, এই যে ধারণাগুলো ইংরেজরা এগুলো প্রচার করছে। তাহলে ইংরেজরা ট্রাইবদের ভেতর, বিভিন্ন ট্রাইবের ভেতরকার যে জটিলতা, সেইগুলো তারা সম্পূর্ণ অবজ্ঞা করে একটা ট্রাইবের সরল ছবি এঁকে দিয়েছে। আবার বিভিন্ন ট্রাইবের মধ্যে যে অসংখ্য পার্থক্য, ইংরেজরা এই অসংখ্য পার্থক্য গুলোকেও সম্পূর্ণ অবজ্ঞা করে ওই শুধু ট্রাইব নাম দিয়ে বিভিন্ন জনগোষ্ঠীকে অভিহিত করেছে। এর মধ্যে আমি বলি দুটো জনগোষ্ঠীর কথা, তারা কিন্তু ভীষণ অন্যরকম, ডাবল বাজে কথা বলছে না। যেমন ধরো সাঁওতাল, সত্যি বলতে অনেক অর্থে সাঁওতালদেরকে আমাদের হিন্দু সমাজের একেবারে নিচু তলার, তখনকার দিনের একেবারে নিচু তলার যে কৃষক গোষ্ঠীগুলো ছিল, কৃষিজীবী গোষ্ঠীগুলো ছিল, তার থেকে আলাদা করা যায় না। মানে হিন্দু কৃষিজীবী যে কাজ করতো, সাঁওতালরা তারাও কৃষিজীবী ছিল, এবং সাঁওতালদের বসবাস ছিল বলে রাখি সমতল ভূমিতে। হতে পারে তাদের ধর্ম আলাদা, বিশ্বাস আচার আলাদা, অথচ দেখো ওই সাঁওতালদের পাশাপাশি থাকতো আরেকটি জনগোষ্ঠী, যারা সাঁওতালদের মুখে পড়ে পালিয়েছিল পাহাড়ে গিয়ে থাকতে। সাঁওতাল পরগনার যে পাহাড়গুলো আছে এখনো তারা ওখানে থাকে, তাদের নাম হচ্ছে পাহাড়িয়া। এবং পাহাড়িয়ারা কি করে, আমি তোমাদের বলে তাদের দেখেছি, পাহাড়িয়ারা কিন্তু এখনো ফল, অন্তত আমি ছোটবেলায় দেখেছি, ফলমূল সংগ্রহ করতো, পশু পাখি শিকার করতো, এবং বুনো ধরনের বুনো ঘাস, সেই ঘাস বা ফলমূল তারা আমাদের বাজারে এসে বিক্রি করতো। সাঁওতালদের সম্পূর্ণ আলাদা। কিন্তু ইংরেজদের চোখে সাঁওতালরাও ট্রাইব, আবার পাহাড়িয়ারাও ট্রাইব। তাহলে দুটো কথা বললাম, এক হচ্ছে ট্রাইবকে একটা সরল আদিম বিচ্ছিন্ন ক্ষুদ্র গোষ্ঠী হিসাবে বলা হলো। দুই হচ্ছে ট্রাইবদের, বিভিন্ন ট্রাইবের মধ্যে যে অসংখ্য প্রভেদ, সেইগুলো সম্পূর্ণ অবজ্ঞা করা হলো। 3 নম্বর কথা হচ্ছে বহির্জগতের সঙ্গে বৃহত্তর যে হিন্দু মুসলমান যে সমাজ, এই সমাজের সঙ্গে ট্রাইবদের যে যোগাযোগ ছিল, এবং কিছু কিছু ট্রাইবের সাথে বহির্জগতে যে রীতিমতো দৈনন্দিন জীবনে যোগাযোগ এবং লেনদেন আদান প্রদান চলতো, সেটাও কিন্তু ইংরেজরা সম্পূর্ণ অবজ্ঞা করে। ওই যে বললাম বিচ্ছিন্ন বলেছে, কেন করেছিল, কেন করেছিল ইংরেজরা, আজকে মনে হচ্ছে এই বলেই শেষ করতে হবে। তোমাদের নেক্সট ক্লাস আমি নেব বলে রাখি বৃহস্পতিবার। দেখি সোম মঙ্গল না শুক্রবার নেব তোমাদের ক্লাস, শুক্রবার মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, ইংরেজরা কেন করেছে? দেখো, মানুষ সবসময় অন্যকে বোঝে নিজের মতো করে, নিজের সুবিধা হবে বলে, এটা আমরাও করে থাকি। মানুষ, কি বললাম, মানুষ অন্যকে বোঝে নিজের মতো এবং নিজের সুবিধা হয় বলে সে ওইভাবে বোঝে। ইংরেজরাও ট্রাইবদের সামনে এসে ট্রাইবদেরকে ওইভাবে বুঝেছিল, ওইভাবে ব্যাখ্যা করেছিল, ওইভাবে বর্ণনা অভিহিত করেছিল, তাতে তাদের সুবিধা।
তাদের শাসন কাজে সুবিধা হবে বলে।